প্রিয় ভাই বোন, আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য অলৌকিক গল্পটি পাঠ করে শোনাব। গল্পটি জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 20 শতকের 5 দশকে ভারতীয় কথা সাহিত্যের খ্যাতনামা লেখক কর্তার সিং দুগ্গাল মহাশয় গুরু নানকের জীবনের ছোট্ট কাহিনী এই গল্পে উপস্থাপন করেছেন। আর গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। গল্প পাঠে আমি সুবীর। তোমরা সবাই শেষ পর্যন্ত শোনো। পাঠের শেষে শব্দার্থ সহ নামকরণ বিষয়ে আলোচনা করব। এবার আসছি গল্পের মূল কথায়। প্রথমে বলে রাখি, এখানে গল্পকথক হলেন একজন বালক। সে তার মায়ের কাছ থেকে গুরু নানকের কাহিনী শুনছে আর নিজের প্রতিক্রিয়া সহ অন্যান্য মতামত তুলে ধরেছে। মূল পাঠের শুরুতেই আমরা দেখব গল্পকথকের মা কাহিনী শুরু করে বলছেন, তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান। পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি, অর্থাৎ গল্পকথক অর্থাৎ বালক মায়ের কথা শুনে কৌতূহলী হয়ে বলছে, তারপর কি হলো মা? মা আবার বলছেন, গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানা জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গাঁয়ে গেলেই পাবে। কিন্তু তার কাকৃতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকেই ঝক্কি পোয়াতে হবে। গুরু বোঝালেন, দেখো মর্দানা, এ কোথাও জল নেই। খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেইখানেই বসে পড়ে। এগোবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এই তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা? কথক তার মায়ের কাছে জানতে চাইল, তারপর কি হলো? মর্দানা জল পেল কিনা জানবার আর তস্যই ছিল না। তো মা আবার বলছেন, মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছ? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নেমে সে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে হতে সে আবার গেল। কিন্তু বলিকান্ধারী, আমি কাফের শিষ্যকে এক গন্ডু জল দেব না বলে এইবারেও তাড়িয়ে দিলেন। মর্দানা
এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কি না সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। 3 বারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবারও কাকির তুমিনীতি অগ্রাহ্য করে বললেন, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জল জোগাড় করতে পারেন না। বলি গান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। পাথরটা তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলি গান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি গান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদেও সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? আর ওতে কি না হাতের ছাপ লেগে আছে, এ বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসিবে তো। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতে শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সব সময় মাথা মাখিয়েছি, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক শুরু করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। তো গল্পের এতটুকু অংশে যেটুকু বললাম তার মূল সারমর্ম হচ্ছে, কথকের মা, কথক হচ্ছে আমাদের বালক যে স্কুলে পড়ে, সে কথকের মা কথককে গুরু নানকের এই কাহিনীটা বলছেন, যেখানে আমরা দেখলাম গুরু নানক তার শিষ্য মর্দানাকে নিয়ে হাসান আবদালে জঙ্গলে যাচ্ছে। তো সেই জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে গুরু নানকের শিষ্য মর্দানার ভয়ঙ্কর চেষ্টা পেল। এখন হয়তো তোমরা ভাববে হাসান আবদাল আবার কি? হাসান আবদালের ব্যাপারটা বলে দিই আমি, মানে পাঠের মাঝে মাঝে আমি এই বিষয়গুলো বুঝিয়ে দেব, যাতে যতটুকু পড়া হচ্ছে বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। হাসান আবদাল হলো, খাতে নোট করে না যেতে পারি কথাটা আমার, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের, আর বলে দিই, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আটক জেলায় অর্থাৎ রাউলপিন্ডির কাছে এই হাসান আবদাল অবস্থিত। এখানে অবস্থিত পাঞ্জা সাহেবের গুরুদ্বারে বৈশাখীতে অসংখ্য ধর্মপ্রাণ শিখেরা ভিড় করেন। আইন আকবরের কাহিনী
কিংবা হিমেন সাগের ভ্রমণ বৃত্তান্তে এই হাসান আবদালের উল্লেখ আছে। আমি হাসান আবদালের ছবি আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। তো সেই হাসান আবদালে জঙ্গলে হাঁটতে হাঁটতে যখন আমাদের শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তখন তিনি বাচ্চা ছেলের মতো সেখানেই বসে পড়লেন, আর এগিয়ে যাবেন না। কেন? কারণ জল চাই, প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা। তখন গুরু ধ্যানে বসলেন, তাকে নির্দেশ করলেন যে পাহাড়ের চূড়োয় যে বলিকান্ধারীর দরবেশ আছে ওখানেতেই, বা আশ্রয়স্থান আছে ওখানেতে তুমি জল পেতে পারো বলে 3 বার গেলেন। কিন্তু বলিকান্ধারী নানাকের নাম শুনেই ক্রুদ্ধ এবং জল দিলেন না, তাড়িয়ে দিলেন। তারপর মর্দানা যখন প্রায় মূর্ছিত, তখন গুরু নানক বললেন, সামনের পাথরটা তোলো। তোলা মাত্রই জলের ফোয়ারা। আমি ছবির মধ্যে সব দেখালাম। তো জলের ফোয়ারা বেরিয়ে আসতেই আমাদের গুরু নানক এবং তার শিষ্য জলপান করে বাবলা তলায় বসে রইলেন। তারপরে দেখা গেল কি, বলিকান্ধারীর জলে দরকার হয়েছে। জল দেখতে গিয়ে দেখলেন কুয়ে জল নেই, নিচে তাকিয়ে দেখলেন জলের ফোয়ারা। তিনি আরও রেগে গেলেন এবং বড় পাথর চাঙড় গড়িয়ে দিলেন। কি দেখা গেল? চাঙড় গড়িয়ে দিতেই না গুরু নানক তার হাত দিয়ে সে বড় পাথরটা থামিয়ে দিলেন, যেটা আমি ছবির মধ্যে দেখিয়েছি। পাথরটা পাঞ্জা সাহেবে আজও বর্তমান। তো এবার আসছি আমাদের কথক, যে স্কুল পড়ুয়া বালক একজন, সে এই হাত দিয়ে পাথর থামানোর ব্যাপারটা মোটেই বিশ্বাস করতে পারল না, তাই মায়ের সঙ্গে তর্ক করেছে। আচ্ছা, গুরুদ্বারাতে তিনি শুনেছেন ব্যাপারটা, সেখানেও মাথা বাঁকিয়েছে, না এটা অসম্ভব। আবার স্কুলে যখন মাস্টারমশাই শোনাচ্ছিলেন, মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করেছিলেন। তো এই ছিল গল্পটা। এবার বাকি কাহিনী আসছি, মানে গুরু নানকের যে কাহিনী সেটা বলা হলো। এবার আসবো, এখানে প্রথমেতেই উল্লেখ আছে যে কিছুদিন পরে শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। শাখা ব্যাপারটা কি বলে দিই একটু। বলে দেওয়ার পর তাহলে আমি যদি পাঠ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো শাখা হলো কোন ন্যায়সঙ্গত অধিকারের জন্য, অর্থাৎ কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণের ঘটনা, যা পাঞ্জাবি ভাষায় শাখা। অর্থাৎ আমাদের যে কিছু কাহিনী বলি আমি, 3টে কাহিনী মূল, আমি ছবির মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সবাই। শিখদের ইতিহাসে বা শিখ ধর্মের ইতিহাসে এই যে শাখা আছে, তার মধ্যে 3টি বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের শাখা, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1921 খ্রিস্টাব্দে নানকার সাহেবের শাখা, আর 1922 খ্রিস্টাব্দে পাঞ্জা সাহেবের শাখা। তো এই 1922 খ্রিস্টাব্দে যে পাঞ্জা সাহেবের শাখা হয়েছিল সেই কাহিনী এবার বলবো, অর্থাৎ গল্পের পরবর্তী অংশ। কথক বলছেন, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। সেকালে ঘন ঘন শাখা হতো। কোথাও শাখা হয়েছে শুনলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাত্রে মেঝেতে শুতে হবে। তবে শাখা আসলে কি তা জানতাম না। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। এই যে এবার যে ঘটনাটা বলবো এটি শাখা, যেটা 1922 খ্রিস্টাব্দে হয়েছিল। এই 1922 খ্রিস্টাব্দে বাস্তব ঘটনাটা এই পাঠ্যাংশে আমাদের কর্তাংশে দুর্বল মহাশয় তুলে ধরেছেন। তো দেখা যাক কি লেখা আছে। দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক
মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে? এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদে কাতর, জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। আর শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাঁই করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে। কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। অর্থাৎ কিভাবে 1922 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মানুষজন এই ট্রেনটিকে থামানোর জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল। অর্থাৎ মহৎ উদ্দেশ্যে প্রাণ বিসর্জন, যা সাকা নামে পরিচিত পাঞ্জাবি সাহিত্যের ইতিহাসে বা পাঞ্জাবের শিখ ধর্মের ইতিহাসে। তো তারই বিবরণটা এবার শুনবো। তো মায়ের বান্ধবী কি বলছেন দেখা যাক। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পিছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা। ওর মানে যে কথকের মায়ের বান্ধবী, সে বান্ধবীর স্বামী আর কি। তো মায়ের বান্ধবী বলছেন যে ওর স্বামীর বুকের ওপর দিয়ে চাকা। তারপর ওর সঙ্গীদের বুকের ওপর দিয়ে আমি চোখ বুঝলাম। মানে ট্রেনের চাকা যখন একে একটা মানুষের বুকের ওপর দিয়ে চেপে চেপে আসছে, তখন এই বিভৎস দৃশ্যটা দেখতে না পেরে আমাদের কথকের মায়ের বান্ধবী চোখ বুঝলেন। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো। লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ে সেতুটির দিকে রক্তের স্রোত। তাহলে মায়ের বান্ধবী এই কথাটা বললেন। এ থেকেই বোঝা গেল 1922 খ্রিস্টাব্দে কি ঘটনাটা ঘটেছিল। তো তারপর দেখা যায় গল্পে কি অংশ, কি বলা হচ্ছে গল্পে। অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এই রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, আর বলিকান্ধারী কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, আর গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেন, আর মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাতটা দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিয়ে বলল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। গল্পটা এখানেই শেষ হলো। এবার আসছি নামকরণ। গল্পের নামকরণ কেন অলৌকিক করা হলো এটা অবশ্যই শুনে নিতে হবে। গল্পের নামকরণ সম্পর্কে একটু বলতে গিয়ে প্রথমেই বলবো, এই নামকরণ অর্থাৎ অলৌকিক নামকরণটি অত্যন্ত ব্যঞ্জনধর্মী। তো অলৌকিক কাকে বলা হয়? যে ঘটনাগুলো বাস্তব বলে মনে হয় না, সেগুলোই অলৌকিক। তো এখানে এই গল্পের মধ্যে গুরু নানক যেভাবে তার শিষ্য মর্দানাকে জলের সন্ধান দিলেন, সেটা অলৌকিক। আচ্ছা, বলিকান্ধারী যখন পাথরটা গড়িয়ে দিলেন, বড় পাথর চাঙড়, গুরু নানক কি করলেন? হাত দিয়ে পাথর থামালেন। যে ঘটনাটা কখনোই বাস্তব বিজ্ঞানসম্মতভাবে কেউ বিশ্বাস করবে না, অতএব ঘটনাটা অলৌকিক। আবার কথকের মায়ের বান্ধবী যখন
ট্রেন থামানোর কথা বললেন, যে ট্রেনটি যখন আসছিল লাশগুলো কেটে যাওয়ার পর কিছুক্ষণ পর ট্রেনটা থামলো। এই ঘটনাটাও কথকের কাছে আর অলৌকিক বলে মনে হয়নি, কেন এটা বাস্তব বলে মনে হয়েছিল। এবং কথক তখন বিশ্বাস করে ফেলেছিলেন যে ট্রেনটা থামানো যায়, অথচ পাথর থামানো যাবে না কেন? তার বোনকে কথাই বলেছিলেন। আর কি, শহীদদের জন্য তিনি প্রণাম নিবেদন করেছিলেন। তো এই যে তার মনে হয়েছিল, আমাদের কথকের মনে হয়েছিল যে গুরু নানকের পাথর থামানো আর পাঞ্জা সাহেবে মানুষের ট্রেন থামানো, দুই ঘটনার কোথাও যেন মিল রয়েছে, দুটি ঘটনাই যেন অলৌকিক। তো এদিক থেকে এই অলৌকিক নামকরণ ব্যঞ্জনধর্মী বলেই মনে হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে হবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি উত্তর দিয়ে দেব।